পরনে লং স্কার্ট আর টার্টেল নেক সোয়েটার, কোলে স্নোবল। খাওয়া দাওয়া করতে করতে খাটাখাটনিও হয়েছে প্রচুর, তাই তো মায়ের কোলে শুয়ে শুয়ে আরাম করছেন উনি। মেয়েটা একবার তাকালো ওয়াশরুমের বন্ধ দরজার পানে। শেজাদ শাওয়ার নিচ্ছে, একটু পরই হয়তো বেরোবে ওকে নিয়ে ভার্সিটি যাওয়ার জন্য। এই সুযোগে গত রাতে দা চেনখানা সোয়েটারের ভেতর থেকে বের করে দেখে নিল একবার, হাসলো ঠোঁট টিপে। পরপর গলার কাজটা ঠিকঠাক করলো যেন প্রফেসর না বুঝতে পারে ও চেনটা খোলেনি। তরপাচ্ছে তরপাক, ওর কি? যখন অবহেলা করেছিল তখন মনে ছিল না জাম্বুবানের? ঠিক সেই সময় বালিশে পাশে রাখা ফোনে নোটিফিকেশন বাজলো। শব্দ শুনে মালুম হলো শেহজাদের ফোন। ধরবে না করেও আটকাতে পারলো না নিজেকে। নিঃশব্দে ফোনটা হাতে নিল ও, কিন্তু লক খোলার আগে প্রয়োজন পড়ল না। মেসেজটা ভাসছে ওপরে, একটা স্প্যাম নাম্বার, সেখানে ইংরেজিতে কোনো একটা জায়গার ঠিকানা দেওয়া, সাথে লেখা, পুলিশ নিয়ে আসার কথা ভুলেও ভেবো না প্রফেসর, তাহলে কিন্তু বোনকে সারা জীবনের জন্য হারাবে। আরশির প্রকম্পিত হাত খসে পড়ে গেল ফোনটা। ভাবনাগুলো এলোপাতাড়ি ছুটোছুটি করলো মস্তিষ্ক জুড়ে। বোন মানে? অ্যামেলিয়া তো বাসায়, তাহলে কোন বোনের কথা বলা হলো মেসেজে? আর কেই বা পাঠালো এটা? আরশির পেছনে যে লোকটা পড়ে আছে সেই লোকটা নয় তো? আবার কোনো ক্ষতি করার কথা ভাবছে না তো ওদের? আরুষি, টাওয়েলটা? স্থূল স্বরে ধ্যান ভাঙলো আরশির। আচানক প্রশ্নে ঠিক বুঝতে পারল না কি চাইছে প্রফেসর। শেহজাদ তখনও বের হয়নি। বিশ্রামহীন পানির আওয়াজ জানান দিল এখনো শাওয়ারের নিচে দাঁড়িয়ে তিনি। তাই বলে পুরো 1 ঘন্টা লাগবে? বেরি বা হবে কখন? আর আরশি জানবি বা কখন সে মেসেজ দিল ওনাকে? টাওয়েলটা একটু নিয়ে আসবে আরুষি, প্লিজ। হাঁক ডাকে নড়ে চড়ে উঠল মেয়েটা। স্নোবলের আরামের 12টা বাজালেও নেমে পড়ল মায়ের কোল থেকে, যেন সুযোগ করে দিল টাওয়াল থেকে আসার জন্য। ছেলের চুপচাপ নেমে যাওয়ার দিকে সরু চোখে তাকালো আরশি। বিড়বিড় করে বলল, এখন খুব জাম্বুবানের নেওটা হয়েছিস। আর যখন তিনি তার মহামূল্যবান নাক কুচকে বলে ইয়াক, আরশি আরশি আজকে বালিশের ওপরেও পটি করেছে, এখন আমি ঘুমাবো কোথায়? এই জন্য বলেছিলাম খরগোশ বিছানায় নিয়ে বসো না। তখন কেমন লাগে? শেহজাদকে নকল করে বলা কথাগুলো খুব একটা পছন্দ হলো না বোধহয় স্নোবলের। নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে। পুরো 5 মিনিট আগে খেয়েছে, এখন আবার একটু খেতে হবে না? সেদিকে চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ঝাড়লো আরশি। পরপর নিজেও ব্যস্ত হলো টাওয়াল খুঁজতে। হুলস্থুল বাঁধলো তখনই। এত খোঁজার পরও না পেয়ে কোমরে হাত রাখলো। ধৈর্য হারিয়ে গলা উঁচিয়ে শুধালো, কোথায় রেখেছেন? পাচ্ছি না তো, আপনি এসে নিয়ে যান। নিম্নাষ্ট দাঁতে চেপে নিজের দিকে তাকালো শেহজাদ। পানিতে পুরো শরীর জবজবে। কপালের উপরে পড়ে থাকা ভেজা চুলগুলোয় আঙুলের ফাঁক গলিয়ে উপরে ঠেললো। বলিষ্ঠ হাতের বাইসেপসে ফুলে ফেপে উঠল তাতে। ভরাট গলায় বলল, সে আমি এসে নিতেই পারি, কিন্তু এই অবস্থায় বের হতে দেখলেই তো খরগোশের মতো উঠে দৌড় দেবে। আরশি বোকা বোকা চোখে চেয়ে হতবুদ্ধ মস্তিষ্ক ধরতে পারল না কথার মানেখানা। জিজ্ঞেস করে বসলো, আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে দেখে দৌড় দিব? পাল্টা প্রশ্নে অপর প্রান্তের মানুষটা নিশ্চুপ। কিছুক্ষণ পর বলে উঠল, বাঘ ভাল্লুক নয়, তবে শার্টস ছাড়া টারজান বলতে পারো। থতমত খেলো আরশি। জিভ কেটে চোখ খিঁচল পরপর। জাম্বুবান, তার মানে কাপড় চোপড় ছাড়া শাওয়ার নিতে ঢুকেছে? ছি, মানিজ্জত কিছু রাখলো না লোকটা ওর। টাওয়েলটা কি এখনো নিজে এসে নিতে হবে নাকি তুমি? আনছি আনছি। অপ্রস্তুত হয়ে তোতলালো মেয়েটা। চাইলো এদিক ওদিক, ঘাড় ঘুরিয়ে আবার দেখে নিল বাথরুমের দরজাটা। পাছে টারজানের মতোই না বেরিয়ে আসে জাম্বুবান, এই আশঙ্কায় রুদ্ধ শ্বাসনালী। বিছানার ডান পাশে রেখেছি, দেখো। শেহজাদের কথা মতো সেদিকে তাকাতেই কাঙ্ক্ষিত বস্তুটা চোখের সামনে আসলো। নিশ্চিন্তে শ্বাস ফেললো আরশি, কিন্তু টাওয়ালটা হাতে নিয়ে দরজা পর্যন্ত আসতেই থমকালো পাজোড়া। আনন্দজোরের রক্তিম আভা ছড়াতে ক্রস্ত মুখ ঘোরালো ও। দরজায় আঙুল দিয়ে দুবার টোকা দিতে খুলে গেল ওটা। গমগমে কণ্ঠ শেহজাদের। ভেতরে নিয়ে এসো। আকস্মিক ডাকে ভেবাচাকা খেলো
আরশি চোখ মার্বেল বানিয়ে তাকালো মেঝেতে। কি সাংঘাতিক লোক! একে তো জামা কাপড় ছাড়া গোসলে ঢুকেছে, কোথায় দরজাটা অল্প একটু ফাঁক করে ভদ্র মানুষের মতো হাত বাড়াবে, তা না, বলে কিনা ভিতরে নিয়ে এসো। মেজাজ খারাপ হলো অমনি, তেজ দেখিয়ে আওড়ালো। নিজের জিনিস নিজে এসে নিয়ে যান, পারবো না আমি ভেতরে ঢুকতে। If I come out like this, you will regret for sure, darling. মেয়েটা উল্টো কিছু বলার আগে আচমকা ডান হাত টান পড়লো ওর। এলোমেলো পায়ে হুমড়ি খেয়ে এসে পড়লো লোমহীন চওড়া সিনায়। ঠান্ডা থাবার নিচে বুকের মাংসপেশি কেঁপে উঠল শেহজাদের। তীক্ষ্ণ দৃষ্টির সীমানায় বিধ্বস্ত কিশোরী মানুষটার গায়ের পানিতে ভিজল সেও। চোখ খিচে কম্পিত কণ্ঠে আওড়ালো। ইচ্ছে করে করেছেন না এমন? একদমই না। তুমি তো বললে নিজের জিনিস নিজে এসে নিয়ে যেতে। আরশি চোখ খুলছে না দেখে ঠোঁট টিপে হাসলো প্রফেসর। ভেজা মুখটা কানের পাশে নিয়ে আওড়ালো। ভয় নেই ম্যাডাম, একটা এক্সট্রা টাওয়াল ছিল এখানে, আপাতত সেটা জড়িয়ে নিয়েছি। এবার অন্তত চোখ খোলো প্লিজ। দুপাশে মাথা নাড়লো মেয়েটা। কাঁধ ভিজল শেহজাদের চুলের পানিতে। শ্বাস ভারী হতেই মানুষটা বলে উঠল। বেশ, তুমি যখন চোখ খুলবেই না, তাহলে আমার আর টাওয়েল পরে থেকে কি লাভ বলো? খুলে ফেলছি এটা। ধরফরিয়ে চোখ মেলল আরশি। অপ্রস্তুতে দৃষ্টি গিয়ে পড়ল ওই উন্মুক্ত বুকে। ক্রস্ত খিচুগোল সরালো মেঝেতে। উত্তপ্ত গাল, কুণ্ঠায় নত মস্তক। শেহজাদ হাসকি শহরে শুধালো। See how obedient I am? You should give a compliment, or may I kiss you right now? আগে আমার প্রশ্নের উত্তরগুলো দিন। থামলো প্রফেসর। কানের পাশে হতে মুখ সরিয়ে সামনাসামনি হলো আরশির। অনাবেষ্টিত নেত্র পল্লব কাঁপছে না আর। স্থির আনন্দ থমথমে গলায় শুধালো। আপনার ফোনে একটা মেসেজ এসেছে একটু আগে, কেউ একজন থ্রেট দিচ্ছে আপনাকে, আপনি জানেন এসব? শেহজাদের কণ্ঠ দৃঢ়, ধারালো চোয়াল শক্ত হলো সহসা। জানি আমি। ঢোক গেল আরশি। শক্ত কণ্ঠে শুধালো ফের। এই লোকটাই কি তাহলে? দ্য মাস্ক ম্যান। দম বন্ধ হয়ে আসে মেয়েটার। সন্ত্রস্ত কণ্ঠে আওড়ায়। তবু আপনি কাউকে কিছু না জানিয়ে একটা অপরিচিত জায়গায় যেতে রাজি হয়েছেন কেন? মাথায় চক্কর কাটলো ওর। পিছিয়ে পড়ে যাওয়ার আগে কোমরে হাত রাখলো প্রফেসর। ধরে ফেললো শক্ত করে। বুকের সাথে মিশিয়ে নিতেই ফের প্রশ্ন ছিল শেহজাদের দিকে। উত্তর এলো না। ডুকরে উঠলো আরশি। এই প্রথমবার ভীষণ স্বার্থপর মনে হওয়া কাউকে ঠেলে সরাতে চাইলো ওর, কিন্তু পারলো কই। মানুষটার বাহুডোরে যেটুকু বিসর্জন দিতে হলো কিশোরীর। ফুপিয়ে ফুপিয়ে বলল। আপনি তবু এত শান্ত কি করে? এখনো কেন কাউকে জানালেন না কিছু? কারণ রুষা বেঁচে নেই আরুষি। শীতল কণ্ঠে থমকায় মেয়েটা। প্রকট নেত্র চেয়ে অস্পষ্ট আওড়ায়। রুষা বেঁচে নেই মানে? কিন্তু আমরা যে জানি ও শুধু হারিয়ে। সেই 18 বছর আগে একটা মিথ্যেকে সত্যি বানিয়েছিল বাবা। সবাই জানতো রুষাকে পাওয়া যায়নি। ইনফ্যাক্ট মাও এখনো জানে এটাই। কিন্তু পুলিশ রুষাকে পেয়েছিল ওই নদীতেই। মৃত, মুখ বোঝা যায়নি। শুধু পরনের জামা দেখে আইডেন্টিফাই করেছিল ওরা যে লাশটা রুষার। ততদিনে আমরা চলে এসেছি এদেশে। আর মাও কিছুটা সুস্থ হয়ে উঠেছিল কেবল। বাবা জানতো এই খবর পেলে মা আবারও অসুস্থ হয়ে যাবে। তাই আমি আর বাবা ছাড়া আর কেউ জানতে পারিনি এটা। আরশি যেন নির্বাক শ্রোতা। শুনল ঠিকই, কিন্তু মন থেকে মেনে নিতে পারলো না কিছুতেই। একটা নির্মম সত্যি এত বাজেভাবে পোড়ালো পুরো পরিবারটাকে। একজন মা হয়তো এখনো উপরওয়ালার দরবারে কাঁদেন তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য, আর একজন বাবা ধুকে ধুকে শেষ হচ্ছেন মিথ্যে বয়ে বেড়াবার কষ্টে। তার তো মেয়ে ফিরে আসবে এই আশাটুকুও নেই। হাঁসফাঁস করে উঠলো আরশি। একটু কাঁদতে পারলে বোধহয় বুকটা হালকা হতো। এই যে সবাই এত কষ্ট পেয়েছে, এর জন্য তো আমি দায়ী। আমার জন্য রুষা হারিয়েছে। এই একটা প্রশ্ন যে শেহজাদ একদিন আরশিকে বিদ্ধ করেছিল, সে একই শেহজাদ আজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো মেয়েটাকে। শক্ত করে চুমু খেলো চুলে। পিঠে হাত বুলিয়ে দিতে গেলে আরশি ফোপানোর শব্দ বাড়ল। অশান্ত হয়ে উঠল প্রফেসর। কিছু বলতে নেওয়ার আগে মেয়েটা শুধালো।
তার মানে ওই লোকের বলা কথাগুলো একটা ট্র্যাপ। আরশি মুখ তুলল, ভেজা চোখ দুটো মুছল হাতের পিঠ দিয়ে। আপনি কোথাও যাবেন না আজ। একা যেতে বলেছে মানে আপনার উপর অ্যাটাক করার প্ল্যান করেছে লোকটা। জেনে বুঝে শত্রুর ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই। ওষ্ঠযুগল পাশে ঠেলে হাসলো শেহজাদ। পরপর হুট করে দু হাতে শূন্যে তুলল মেয়েটাকে, কোলে নিয়ে বাথরুম থেকে বের হতে হতে বলল, শত্রুকে হাতে নাতে ধরতে গেলে তো শত্রুর ফাঁদে পা দিতেই হবে। কান্ট হেল্প সুইট হার্ট, আই এম সো ডেসপারেট টু মিট হিম ইন পারসন। শেহজাদের গলা জাপটে ধরে রইল আরশি। সুতোবিহীন বুকে কপাল ঠেকিয়ে শান্ত করলো নিজেকে। বলিষ্ঠ হাত দুটোর উপর আরশির ছোটখাটো শরীর। শাওয়ার থেকে বিছানা পর্যন্ত আসতেই থমথমে গলায় মেয়েটা বলে উঠল, কথা যখন শুনবেনই না তখন নামিয়ে দিন আমাকে। আরশির আননে জুড়ে বিষাদের মেঘ, অন্তঃস্থলে অভিযোগের পাল্লা ভারী। শেহজাদের মুখের দিকে তাকাতেও তীব্র অনীহা। বিষয়টা লক্ষ্য করে ফোঁস করে শ্বাস ছাড়ল প্রফেসর। লম্বা দেহ দাঁড়িয়ে গেল শটান। নীল চোখ দুটোয় অগাধ ভালোবাসা মিশিয়ে শুধল, রাগ করেছো? নামিয়ে দিতে বলেছি। অন্যদিক ফিরে আওড়ালো আরশি। ক্রোধটুকু চেপে রাখতে পারল না আর। কথার ধরনে স্পষ্ট বেরিয়ে এলো তা। অভিমানে নিঃশেষ হলো কৃষ্ণ গহ্বর। নিজেকে আটকে রাখতে না পেরে ফিরে তাকালো সহসা। শেহজাদের চোখে চোখ রেখে বলল, এত করে যখন বারণ করছি যেতে তবুও শুনবেন না। প্রফেসরের শিথিল আদল তাড়াহুড়ো বিহীন এগিয়ে এলো আরশির মুখের সামনে। কিন্তু আজ আর ভরকালো না মেয়েটা। যত যাই বলুক, যত যাই বুঝাক, জেনে শুনে একটা মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারবে না সে। আমার ওয়াইফের দিকে নজর দিয়েছে ওই বাস্টারটা। আমার ওয়াইফ, যার গায়ে আমি একটা ফুলের টোকা অবধি সহ্য করব না, তাকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে ও। হাউ ক্যান আই লেট হিম গো সো ইজিলি উইদাউট হ্যাভিং এ প্রপার ইন্টারাকশন, সুইট হার্ট? শেহজাদের কণ্ঠ দৃঢ়, প্রখর তার বলার প্রতিটি শব্দ। অথচ দৃষ্টির সীমানায় আরশির গালে সেই কাটা দাগ, গভীর নয় বরং অস্পষ্ট। খুব কাছ থেকে খেয়াল না করলে বোঝা যায় না। একটু থেমে ঢোক গিলল প্রফেসর। টুপ করে চুমু খেলো সেখানে। ভেজা ঠোঁটের স্পর্শ পেতে থমথমে অক্ষে যুগল বন্ধ হলো মেয়েটার। শেহজাদ মুখ তুলতে চাইল সেও। নিষ্প্রভ কণ্ঠে আওড়ালো, নিজের জীবন বাজি রাখতে কেন এত উঠে পড়ে লেগেছেন? আর কি বললে থাকবেন আপনি? কি করলে থামাতে পারবো আপনাকে? মানুষটার অধর পাশে সূক্ষ্ম হাসি ফুটল অমনি। নীল চোখে খেলে গেল তীক্ষ্ণ ধূর্ততা। কানের পাশে ঝুঁকে এসে বলল, দেন সে ইয়েস অ্যান্ড কিস মি হার্ড, সুইট হার্ট। মার্ক মি অ্যাজ ইয়োর্স। আর কতদিন অপেক্ষা করাবে বলো তো তুমি আমায়? আরশির কোণঠায় আরেক দফা সিটিয়ে গেল ওই শক্তপোক্ত বুকটাতে। ঠোঁট টিপে চাইল বিরক্ত চোখে। নিঃশব্দে হাসলো শেহজাদ। মেয়েটাকে নামিয়ে দিয়ে হাত বাড়ালো বিছানার ওপরে থাকা নিজের ফর্মাল স্যুটের ওপর। ওগুলো নিয়ে ওয়াশরুমের দিকে যেতে গিয়েও ঘাড় ঘোরালো। আজকে তোমার ভার্সিটি যেতে হবে না। ইনফ্যাক্ট পারলে বাসায় থেকো সারাদিন। আমি চেষ্টা করবো সন্ধ্যায় তাড়াতাড়ি ফিরে আসার, ওকে? উত্তর দিল না আরশি। থম মেরে চেয়ে রইল কেবল। কারণ বুঝতে পেরে নরম হলো প্রফেসর। আদরে চোখে তাকালো ওর দিকে। কণ্ঠে নমনীয়তা মিশিয়ে ফের বলে উঠল, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ রেখো। এক বুক হতাশা নিয়ে ওপর নিচে মাথা নাড়ালো আরশি। সে যাই করুক না কেন, বলুক, তবে হাত গুটিয়ে বসেও থাকবে না। জাম্বুবান যদি একা ওই সাইকোটার কাছে যেতে পারে, তাহলে সেও পারবেই। হাসান ভিলায় খাবার টেবিল সাজানো। মরিয়ম বেগম ব্রেডে বাটার মাখতে মাখতে চাইলেন পাশে বসে খবরের কাগজ উল্টে পাল্টে দেখা মেহমেদ হাসানের পানে। গলা শ্লেষা দূর করে বললেন, কিছু বলবে? ক্রস্ত ইংরেজি পত্রিকাটা কাচের টেবিলের উপরে রাখলো ভদ্রলোক। স্ত্রীর কাছে ঘেঁষে আওড়ালেন, কি করে বুঝলে? এত বছর সংসার করলাম, আর এতটুকু বুঝবো না? ঠোঁট টিপে লাজুক হাসলেন মেহমেদ। মরিয়ম হাতের কাজটুকু শেষ করে শুধলেন ফের। তারপর বলো, উসখুস করছো কেন? ছেলেকে কিছু বলতে হবে? ভদ্রলোক হা করার আগেই বুটে আওয়াজ তুলে সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদ।
পরনে সাদা শার্ট ছাড়া সবটাই কালো। হাতে আরমানির ঘড়িতে সময় দেখে ক্রস্ত পা বাড়ালো দরজার দিকে। অমনি পিছু ডাকলেন মরিয়ম। এভাবে যাবি? কিছু খেয়ে যাবি না? আরশি চুপচাপ এসে দাঁড়ালো শাশুড়ির পাশে, ভোতা মুখে বিড়বিড় করে বলল, উনি খাবেন না আন্টি, রোজ তো না খেয়েই চলে যান ভার্সিটিতে। তারপর খিদে যখন সুগার লেভেল শূন্যে নামে তখন মনে হয় খাওয়ার কথা মনে পড়ে ওনার। অ্যামিলিয়া ঢুলু ঢুলু চোখে কথাগুলো শুনে কপালে ভাঁজ পড়ল ওর। ভাইয়ার তো সুগার ছিল না। সে যা শুনল সবটা। আরশির খোঁচাটুকু হজমও করে নিল হাসি মুখে। পরপর অ্যামিলিয়ার দিকে তাকে উসুল সমেত খোঁচাটুকু ফেরত দিয়ে বলল, আগে ছিল না, বাট তোর ভাবি এত মিষ্টি, ওর জন্যই মনে হয় আমার সুগার লেভেল আর কন্ট্রোলে নেই। নিজের গোমরামুখ সত্তার বাইরে গিয়ে এমন একটা কথায় থতমত খেলো। অ্যামি সহ রুমের সবাই। কেসে উঠলেন মেহমেদ। সেটা খেয়াল করে তড়িৎ মাথা নোয়ালো প্রফেসর। ঠোঁট কামড়ে হাসলো আনমনে। চোখ মার্বেল বানিয়ে দাঁড়িয়ে আরশি, কুণ্ঠাল লাল রঙের তপ্ত গাল দুটো। সবার সামনে এমন ধরে বেঁধে লজ্জায় ফেললো জাম্বুবানোকে। পরপরই আনত মুখটা তুলল প্রফেসর। আকণ্ঠ লজ্জায় মিশে যাওয়া মেয়েটার পানে তাকিয়ে ছোট্ট করে শুধু বলল, আসছি। ভেবেছিল আরশিও বলবে তেমন কিছু, কিন্তু রাগ করলো না মেয়েটা। অজ্ঞতা প্রত্যাখ্যান বুকে নিয়ে বাইরে পা বাড়ালো মানুষটা। সে যা চলে যেতে মরিয়ম বেগম চাইলেন আরশির দিকে, চিন্তিত স্বরে আওড়ালেন, ও একা চলে গেল যে, তুই যাবি না? শুধু একবার যদি সত্যিটা বলতে পারতো আরশি, কিন্তু বললেই যে আরো দুশ্চিন্তা বাড়বে সবার। শ্বাস ফেলে বলল, শরীরটা ভালো লাগছে না আন্টি, তাই আর যাইনি। প্রৌঢ়া গালে হাত রাখলেন ওর। পরম মমতায় বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন, শরীর কি বেশি খারাপ লাগছে মা? চিন্তার ভাঁজ পড়ল মেহমেদ হাসানের কপালেও। উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে আজ বরং আমরা আবার কোথাও না যাই, কি বলো মরিয়ম? আরশি মায়ের শরীরটা একটু ভালো হোক, তারপর না হয়। মেহমেদের কথার মাঝে উঠে দাঁড়ালো আরশি। মুখে একরাশ উচ্ছ্বাস নিয়ে শুধালো, তোমরা কোথাও যাচ্ছিলে বুঝি? স্মিত হাসলেন মরিয়ম। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ওই ভেবেছিলাম আর কি, কিন্তু তোর শরীরটাও হুট করে এত খারাপ করে বসলো। ওনাকেও থামিয়ে দিল আরশি। আরে কোথায় আর এমন খারাপ করেছো শরীর? এই দেখো আমি একদম ফিট। নিজেকে ঘুরিয়ে দেখলো মেয়েটা। কোমরে হাত দিয়ে বলল, আমার জন্য তোমরা প্ল্যান ক্যান্সেল করবে? নো, কভি নেহি। অ্যামিলিয়ার সহ্য হলো না এসব আদিক্ষেতা। আজকাল খাবার টেবিলেও একটু শান্তি পাওয়া যায় না এদের জন্য। চোখ তালুতে তুলে শ্বাস ছাড়ল বিরক্তির। পরপর উঠে যেতে যেতে বলল, আমার খাওয়া হয়ে গেছে। মিউয়ে এলো আরশি। মরিয়ম বেগম আটকালেন ওকে। দাঁড়াও। পরপর বলে উঠলেন, আরশি যেহেতু এত করে বলছে, তাহলে তো যেতেই হবে। আর তুমিও যাবে আমাদের সাথে। খালার মুখের উপর কিছু বলতে পারে না অ্যামি, এবারও পারল না। আরশির একটু মন খারাপ হলো বটে। সবাই এত মজা করে ঘুরবে, শুধু সেই থাকতে পারবে না। ঠোঁটের পাশে ফিছলেমিও ফুটে উঠল অমনি। বাড়ি ফাঁকা থাকলে সন্ধ্যায় ওর বের হতে সুবিধে হবে। জাম্বুবান একা ওই সাইকোটার মোকাবিলা করবে বললেই হলো নাকি। আয়নের গাড়ি এসে থামলো পার্ক অ্যাভিনিউ কিন্টার কেয়ার স্কুলটির সামনে। মিডটাউন ম্যানহাটনের 39 আর 40 স্ট্রিটের মাঝে বরাবর ওরা। সকালের তির্যকের কিরণে ঝলমলিয়ে উঠেছে স্কুলের মাঠটি। বরফের পাতলা আস্তরণ ফিকে হচ্ছে অল্প অল্প করে। ফল সিজনের বিদায়বেলার সুর প্রকৃতি। যারা মুগ্ধ চোখে দেখলো সেসব। হুট করে পাশ থেকে গাড়ির দরজা খুলে হাত বাড়ালো অফিসার। নেমে পড়ো বাটারফ্লাই। একানোকা জুড়ে হাসি দেখে খেই হারালো যারা। নীলাভ চোখ বেহায়া চেয়ে থাকে ওই টোল পড়া গালের দিকে। কালো ইউনিফর্মে আটসাট শরীর কিঞ্চিত সতর্ক হলো ওই দৃষ্টিতে। মনে মনে নিজেকে নিজে বকলো অফিসার। হয়তো ওর মতো করে বাটারফ্লাইও একটু একটু প্রেমে পড়েছিল ওর। মাঝখানে এমন আহাম্মকের মতো একটা কথা বলে বসলো সে। কি দরকার ছিল
কন্ট্রাক্ট ম্যারেজের কথা তোলার। তবুও ভাগ্য ভালো, এখনো না করে বসেনি যারা। তার মানে ইউ হ্যাভ স্টিল গট এ চান্স আয়ান।